নাস্তা খাবো না। পূর্ণা বলল। একই কথা, আপনি তৈরি হন, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, আমার পূর্ণাময়ের কত পরিবর্তন। মজা নিয়েন না, তাড়াতাড়ি করুন, বাসায় যাব। লঞ্চে করে পূর্ণা মাহিকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি। সঙ্গী হয়েছে শিমুল ও শিরিন। লঞ্চ থেকে তাকিয়ে আছে কখনো বাবার বাসায় যাবে। ঘাটে ভিড়ে পূর্ণা দ্রুত নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। পিছন পিছন মাহি বলতে থাকে, পূর্ণাময়ী সাবধানে যাও। মাহির কোনো কথাই কানে নিচ্ছে না। কখন সে বাবাকে দেখতে পাবে, বাবাকে জড়িয়ে ধরে প্রশান্তি পাবে। বাড়ির সদর দরজার সামনে আসতেই বুকের ভেতরে তীব্র ব্যথা অনুভব করে। আস্তে আস্তে দরজা খুলে এক পা দুপা করে এগিয়ে যায় পূর্ণা। বাড়ির ভেতরে সব গ্রামের পরিচিত মুখগুলো। হৃদম, তিশা, তাদের চোখে অশ্রু। পূর্ণাকে দেখে সব মানুষ সরে দাঁড়ায়। পূর্ণার চোখের সামনে শুয়ে আছে তিনটা সাদা চাদরে মুখ ঢাকা দেহ। পূর্ণা শক্তি হারিয়ে ফেলেছে। পা দুটো থরথর করে কাঁপছে। গলা শুকিয়ে গেছে। মুখে বারবার চেষ্টা করছে কিছু বলার, তার স্বর আর বের হচ্ছে না। জিজ্ঞেস করতে পারছে না এই তিনটি দেহ কার। পূর্ণা মনের সাহস নিয়ে প্রথম লাশটার কাছে বসে। সাহস নিয়ে মুখ থেকে সাদা চাদর সরায়। এই তো তার সবচেয়ে প্রিয় মুখটা, তার বাবা। পূর্ণা হাত দিয়ে বাবার মুখটা ছুঁয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে তার এই ঘুমন্ত মুখটা। পূর্ণার চোখ পড়ল আরও দুটো লাশের দিকে। উঠে পরপর দুটো লাশের মুখ থেকে চাদর সরায়। প্রিয় দুই ভাই। পূর্ণা ভাইদের কপালে চুম্বন করে, বাবার পাশে বসল। মাহি চিন্তিত পূর্ণার কর্মকাণ্ড দেখে। সে চিৎকার কেন দিচ্ছে না, কেন কাঁদছে না, কথা বলছে না। তার এই নীরবতা বিপজ্জনক। ভেতরে রাখা খুব কষ্ট, ভয়ঙ্কর। এইটা মানুষকে শেষ করে দেয়। বেশ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে পূর্ণা বাবা বাবা বলে চিৎকার করে ওঠে। ওঠো বাবা, আমি এসেছি, দেখো তোমার পূর্ণা এসেছে, তোমাকে ছেড়ে আর যাব না। আবার ওঠো, তাকাও, আমাকে কি তুমি দেখবে না? তোমার মেয়ের মুখের দিকে তাকাবে না বাবা? বাবা। কাঁদতে কাঁদতে হঠাৎ মাথায় আসে প্রিয়ার কথা। মিনমিন স্বরে বলল প্রিয়া। মাহি হৃদমের দিকে তাকিয়ে বলল, প্রিয়া কোথায়? হৃদম এগিয়ে এসে জবাব দিল, পুরো বাড়ি খুঁজেছি, তাকে আর আশাকে কোথাও পাইনি। পুরো আকাশ যেন পূর্ণার ওপর ভেঙে পড়ছে। ভূমিকম্পর মতো পায়ের নিচ থেকে মাটি কাঁপছে। চারিদিক কালো অন্ধকার চেয়ে গেছে। পুরো বাড়ি খুঁজে কোথাও প্রিয়াকে পাওয়া গেল না। সবাই ধরে নিয়েছে তারা প্রিয়াকে মেরে ফেলেছে বা নিয়ে গেছে। পূর্ণা কোনোভাবেই বাবা আর ভাইদের লাশের পাশ থেকে উঠছে না। হঠাৎ পূর্ণার মাথায় আসে পুকুরের ওই পাড়ে পরিত্যক্ত এক গোয়াল ঘর আছে। প্রিয়া ছোট থেকেই ভয় পেলে বা অভিমান করে ওইখানে লুকিয়ে থাকতো। পূর্ণা ছুটে যায় গোয়াল ঘরে। মাহি তার পিছু ছোটে। গোয়াল ঘরে অন্ধকার, চারদিকে মাকড়সা জাল। গতকাল কেউ এইখানে আসেনি। পূর্ণা আর মাহি ভেতরে প্রবেশ করে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, প্রিয় বোন, আমি জানি তুমি এইখানে আছো, বের হয়ে এসো। কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না বোন। ভাঙা এক টেবিলের পাশ থেকে কাপা কাপা স্বরে জবাব আসে। আপা, আমি এখানে। পূর্ণা দ্রুত টেবিলের নিচে তাকিয়ে দেখে প্রিয়া পুরো শরীর রক্তে ভেজা। নরম হাত দুটো ধরে রেখে রক্ত শুকিয়ে গেছে। চোখ খুলতে পারছে না। দুহাত টেনে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার বোন, আমি আছি। পূর্ণাময়ী, এখান থেকে বাহিরে চলো, প্রিয়ার এক্ষুনি চিকিৎসা দরকার। প্রিয়াকে গোসল করিয়ে দেয় পূর্ণা। শরীরে অনেক জ্বর, পুরো শরীর থরথর করে কাঁপছে। শক্ত করে জড়িয়ে বুকে আগলে রেখেছে পূর্ণা। বাবা ও ভাইদের লাশ নিয়ে গেছে পুলিশ এসে। ময়নাতদন্ত করবে, তার সব কাজ শেষ করে লাশ হস্তান্তর করবে। হৃদম, ফেরজাদ আর আয়েশে সেইখানে আছে। আইনি সব কাজ শেষ করে পুলিশ বিকেলে লাশ হস্তান্তর করে। পূর্ণার মায়ের পাশে তার বাবা আর ভাইদের দাফন করা হয়। প্রিয়া এখন পর্যন্ত কোনো কথা বলছে না, শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে। পূর্ণাকে কোনোভাবেই ছাড়ছে না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। সদর ঘরে সবাই আছে। আসমা, আয়েশে, ফেরজাদ, শিমুল, শিরিন, তিশা, পূর্ণা, প্রিয়া। দাফন শেষ করে মাহি, হৃদম ঘরে প্রবেশ করে। হৃদম পূর্ণার দিকে তাকালো। পূর্ণা, তোমার বোন কি কথা বলেছে? পূর্ণা মাথা নেড়ে নাসূচক উত্তর দেয়, তোমার বাবা আর ভাইদের ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছে। তোমার ভাইদের মৃত্যুর কষ্টদায়ক ছিল না, ওদের ঘুমন্ত অবস্থায় মেরেছে। কিন্তু চাচা তাকে বুকে 3বার ছুরি দিয়ে আঘাত করেছে। চাচা তাদের সাথে অনেক লড়াই করেছে, কিন্তু সফল হয়নি। পূর্ণার চোখের অশ্রু গাল বেয়ে ঝরছে আর বলছে, আশা করেছে, তার জন্য হয়েছে। কি বলছো পূর্ণা? সে ওস্তাদের সাথে জড়িত। ওস্তাদ অনেক আগেই
পূর্ণার কথা শেষ না করতে করতে প্রিয়া বাবা বলে চিৎকার দিল। চিৎকার শুনে সবাই একটু স্বস্তি পেলে অবশেষে প্রিয়া কথা বলেছে। আপা আপা বলে কাঁদতে কাঁদতে বলল, আব্বা আমাকে বাঁচাও, মেরে ফেলবে আমাকে। বোন আমার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হৃদম প্রশ্ন করল, প্রিয়া কি হয়েছিল তুমি বলতে পারবে? এখন না রিদম, প্রিয়া আগে স্বাভাবিক হোক, পূর্ণাময়ী সব বলবে। এখন প্রিয়াকে চাপ দেওয়া যাবে না। মাহি ঠিক বলেছে, প্রিয়াকে ওখানে রাখা যাবে না। ওখানে আর কেউ নেই, তাই পূর্ণা আমরা সবাই শহরে চলে যাই। বাবাকে সবে দফন করেছি, এখনই চলে যাব? বাবার স্মৃতি রেখে যেতে পারবো না। 4 দিন হোক। পূর্ণা ঠিক বলেছি, 7 দিন পর্যন্ত এখানেই থাক। তোমার সাথে শিরিনও থাকবে। শিরিন না, তোমার এইখানে থাকতে অসুবিধা হবে না তো? না বাবা, পূর্ণা আর প্রিয়া তো আমার বোন, তাদেরকে আমি একা রাখবো না। তুমি চিন্তা করো না, আমি আছি। ঠিক আছে আয়াসের আপা, আমাদের যেতে হবে। আচ্ছা চলুন আমরা যাই। রাতে 4টা ঠিক সুপারি গাছের মাথায় উঠেছে। চাঁদের আলো কালো মেঘে ঠেকে আছে, আবার মেঘ সরে আলোকিত হচ্ছে। শেখ বাড়ি নিস্তব্ধ। হাসি খুশি 2টা ছোট বাচ্চার কোলাহল, বাবার আদর, সব কিছুই যেন এক রাতে বিলীন হয়ে গেছে। আলোকিত বাড়িটা অন্ধকারে ঢেকে গেছে। বারান্দার দরজায় বসে আছে শিমুল শিরিন। শিরিন মিনমিন স্বরে বলছে, জীবন কত অদ্ভুত, তাই না? যাদের বাড়িতে আসলাম, তাদের বাড়িতে আমরা আছি, তারাই পৃথিবীতে নেই। তুমি এইখান থেকে গেলে কেন? পূর্ণা আর প্রিয়াকে একা রেখে কি করে যাই? ওরা তো আমার বোন, খুব কষ্টে আছে তারা। দ্রুত শিরিন, এর মনে তাহলে মায়া আছে? তুমি কি বললে আমাকে? আরেকবার যদি এই কথা শুনি তাহলে তোমার জিভ ছিঁড়ে ফেলবো, পাগল শিমুল। রাগান্বিত হয়ে শিরিন উঠে ভেতরে চলে যায়। গভীর রাত। সদর ঘরে বিছানার একপাশে শুয়ে আছে প্রিয়া। তৃষা, শিরিন, পূর্ণার চোখে ঘুম নেই। প্রিয়ার কপালে চুমু দিয়ে শরীরে কাঁথা টেনে দিয়ে বারান্দায় যায়। মাহি একা বসে আছে। পাশে বসে মাহির কাঁধে মাথা রেখে পূর্ণা বলল, জেগে আছো কেন? তুমি জেগে আছো, আমি কি করে ঘুমাই? আমার ঘুম হারিয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না। কষ্টে বুক ফেটে যাচ্ছে, ভেতরটা হাহাকার করছে। মাকে হারিয়েছি, আর এখন বাবাকে, আদরের ভাইদের। নিষ্পাপ 2জন শিশুকে ওরা কিভাবে মারলো? সহ্য করো পূর্ণাময়ী, আমি এর শেষ দেখে ছাড়বো। আশা করেছে, ছাড়বো না তাকে। প্রিয়া কিছু বলেছে? পূর্ণা অতীতে ফিরে যায়। পূর্ণা আর প্রিয়া একা ছিল। প্রিয়াকে প্রশ্ন করল, প্রিয়া বোন, এখন এইখানে কেউ নেই, তুমি আমাকে বলো তো কি হয়েছিল? কাঁদতে কাঁদতে কাপা স্বরে স্বরে বলল, আপা, মা 2 দিন হলো আমাদের একা রেখে চলে গেছে। বাবা আমাদের দেখে রাখছিল প্রতিদিনের মতো। বাবা বারান্দায় ঘুমিয়ে পড়ে, ভাইয়া সদর ঘরে, আর আমি আমাদের ঘরে। হঠাৎ ঘুমের মধ্যে কিছু মানুষের পায়ের শব্দ পাই। ভেবেছিলাম স্বপ্ন এটা। আকিব চিৎকার করে উঠে দরজার ফাঁক দিয়ে দেখি ওরা বিছানায় পড়ে আছে। পিছনে দরজা দিয়ে ছুটে যাই বাবার কাছে। বাবার বুক রক্তাক্ত। বাবাকে অনেক ডেকেছি আপা, আমার বাবা উঠে নাই, চোখ খুলে তাকায়নি। ওরা 3 জন ছিল, পুরো কালো কাপড়ে শরীর মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখেছি। একজন আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে, আরেকজন পিছন থেকে বাধা দেয়, তাকে মারা যাবে না। আরেকজন বলল, এই মেয়ে সাক্ষী না মারলে আমরা ধরা পড়ে যাব। এই মেয়েকে মারতে পারবি না, আমি দেব না। 2 জনের মধ্যে ঝামেলা হয়। আমি এই ফাঁকে পালিয়ে গোয়াল ঘরে গিয়ে লুকাই। ওরা আমাকে মেরে ফেলবে আপা, আমাকে বাঁচাও। আর কেউ আমার বোনের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। অতীত থেকে ফিরে আসে পূর্ণা। এর সাথে আশা জড়িত, সে ওস্তাদ, এর সাথে কোনো ঝামেলা করেছে হয়তো। আপনাকে একটা প্রশ্ন করব। বলো পূর্ণাময়ী। আপনি কি ওস্তাদকে চিনেন? কি বলছো? আমি কি করে চিনবো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কাকে বিশ্বাস করব জানি না। বিশ্বাসঘাতক সবসময় কাছের মানুষ হয়। আশা নিজের পরিবারকে হত্যা করেছে, স্বামী সন্তানদের। পূর্ণার হাত ধরে বলল, আমি বিশ্বাসঘাতক না, তোমার প্রিয় মানুষ হয়ে বাঁচতে চাই পূর্ণাময়ী। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। এই হাত কখনো ছাড়বো না। আমার উপর শুধু বিশ্বাস রেখো তুমি। ফজরের আজান কানে আসতেই নামাজ পড়ে পূর্ণা আর মাহি যায় কবর জিয়ারতে।
বাবার কবরের পাশে কাঁদতে কাঁদতে বলে, আমার প্রিয় বাবা, আগে তুমি আর আমি আসতাম মায়ের কবরে, আর আজ থেকে আমি একাই আসবো তোমাদের কাছে। তুমি আমাকে বড্ড একা করে দিলে বাবা। কখনো তোমাকে বলতে পারিনি তোমাকে অনেক ভালোবাসি। হেঁচকি তুলে কাছে পূর্ণা। তার চোখে অশ্রুজল মাহি কোনোভাবে সহ্য করতে পারে না। মাহি বলল, পূর্ণা, চলো আমরা বাসায় যাই। আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না, এইখানেই থাকবো বাবার কাছে। আমার প্রিয়তমা, চলো, আমরা আবার পরে আসব। তোমার বাবা নিজের গন্তব্যে চলে গেছে, যেখানে সবাইকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। প্রতিটা মুহূর্তের একটা নির্দিষ্ট সময় ধারণ করা আছে। চলো পূর্ণাময়ী, এখন আমাদের যেতে হবে। মাহি মনে মনে ভাবছে এইখানে পুনর্ময়ী ও প্রিয়াকে রাখা যাবে না। প্রিয়া সাক্ষী, যে কোনো সময় কিছু হতে পারে। কয়েক মাস কেটে গেছে। পূর্ণা চলে আসছে চৌধুরী ভিড়ায়। আসমা অসুস্থ দেখে পুরো সংসারটা নিজের মতো করে সামলে নিচ্ছে। হেসেলে রান্না করছে পূর্ণা। পেছন থেকে আজমির এসে দাঁড়ায়। হঠাৎ তাকে দেখে পূর্ণা চমকে উঠে বলে, কিছু লাগবে আপনার? তোমার সৎমাকে পাও নাই এখনো পূর্ণা? আপনি জানেন সে কোথায় আছে? আমি কি করে জানবো? আমরা দুজন তো একই পথের পথিক। আজমির ক্ষুব্ধ স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করো না, ঝড়ে পড়ে যাবে। আমি ভালো করেই জানি আপনি কেমন মানুষ, তাই নিজে সাবধান হন। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি। জবার সাক্ষী তো তুমি। এতদিনে তোমাকে মেরে ফেলা দরকার ছিল, বাঁচিয়ে রেখেছি, কৃতজ্ঞ থাকো। তাহলে আপনিও জানতেন? তোমার কি মনে হয় মাহি তোমাকে কেন বিয়ে করেছে? সাক্ষীর মুখ বন্ধ রাখতে। পূর্ণা জোর গলায় বলল, সে আমাকে ভালোবাসে। আজমির হেসে বলল, তাই নাকি? সময় হলে দেখতে পাবে। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আপনার এই সামান্য কথায় আমার স্বামীর প্রতি অবিশ্বাস তৈরি হবে না। এখন সামনে থেকে যান। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। পূর্ণা গোপনে শ্বাস ছাড়ে। জানালার পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে পূর্ণা। পেছন থেকে মাহি তাকে জড়িয়ে ধরে বলল, পূর্ণাময়ী, হুম। খুব ক্লান্ত লাগছে? কিছুটা। প্রিয়ার খোঁজ নিয়েছেন? কেমন আছে তারা? ভালো আছে। জাফর, হাসান, রিদম আছে তাদের সাথে, চিন্তা করো না তুমি। শিরিন ওইখানেই থাকছে ভাবা যায়? হ্যাঁ, আমার বোনের এত পরিবর্তন, সবকিছু পূর্ণাময়ীর জন্য। আমি কি করলাম? পূর্ণাময়ীর ছোঁয়ায় সব পরিবর্তন হয়ে যায়। পূর্ণা মুচকি হেসে বলল, ভালোবাসাই পারে সবকিছু পরিবর্তন করতে। সেটা আমি বিশ্বাস করি আমার প্রিয়তমা। হিমেল হাওয়া বইছে। পূর্ণা তাদের ঘরের উত্তরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে। তাদের বাড়ির পাশে দুর্গের দিকে কি সুন্দর কারুকাজ করা নিখুঁতভাবে তৈরি। প্রায় দেখা যায় দুর্গের ভেতরে কাউকে যেতে। পূর্ণার মনে হাজারটা প্রশ্ন। পরিত্যক্ত এই দুর্গের ভেতরে কিছু লোককে দেখা যায়, আবার নিজেকে এই বলে সান্ত্বনা দেয় হয়তো এলাকার ছেলে পেলেরা যায়। কলিং বেলের শব্দে চমকে ওঠে পূর্ণা। ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খোলে। পূর্ণাকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রিয়া অশ্রু চোখে আপা বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। পূর্ণা বোনের কান্না দেখে নিজেকে সামলাতে পারছে না। বুকের ভেতর হাহাকার করছে, চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। নিজেকে সামলে নিয়ে প্রিয়াকে বলে, এত কান্নার কি আছে? আমার সামনে তুই কাঁদবি না, তোর চোখের জল আমার সহ্য হয় না। তুই কি জানিস না? আর কাঁদবো না আপা, এই দেখো চোখের জল মুছে নিলাম। ঠিক আছে লক্ষ্মী বোন। ফেরজাদ আসমাকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে। আসমাকে দেখে এগিয়ে গিয়ে হাত ধরে নামাতে সাহায্য করে পূর্ণা। চেয়ার টেনে বসতে দিয়ে বলল, আম্মা আপনি বসুন। মাহি কোথায় পূর্ণা? কাজে গিয়েছে বাবা। ফেরজাদ নরম স্বরে বলল, একজন নারী পারে যত্ন ভালোবাসা দিয়ে সবকিছু পরিবর্তন করে দিতে। প্রিয়া, তুমি এখন থেকে এখানেই থাকবে মা, আমার মেয়ে হয়ে। ক্ষমা করবেন বাবা, প্রিয়া এখন থেকে আয়েশা খালার আশ্রমে থাকবে। কি বলছো তুমি পূর্ণিমা? ও এখানেই থাকবে? প্রিয়া ওইখানে থাকলে আয়েশা খালার জন্য ভালো হয়। ঠিক আছে, তোমাদের যেইভাবে ইচ্ছা। আসমা, আমি বাইরে যাচ্ছি, কাল ফিরবো। নিজের এবং মেয়েদের যত্ন নিও। আসমা নরম স্বরে বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন। রাত প্রায় গভীর হয়ে আসছে। মাহি এখনো বাড়ি ফেরেনি। মাঝে মাঝে কাজের চাপ বেশি থাকলে ফিরতে রাত হয়। যতক্ষণ মাহি না আসবে প্রিয়া পূর্ণার সাথে থাকবে। দীর্ঘ সময় পর বোনকে কাছে পেয়েছে। বাবা আর ভাইদের হারিয়েছে 3 মাস কেটে গেল।
আসমা অসুস্থ হয়ে যাওয়ার কারণে পূর্ণা চলে এসেছে। প্রিয়ার পরীক্ষার জন্য ওইখানে ছিল শিরিন। তিশা আর হাসান সবসময় সাথে ছিল। প্রতিটা মুহূর্তেই তিশাকে দেখে রেখেছে তাদের ঋণ কিভাবে শোধ করবে। দুই বোন সেই পুরনো দিনের মতো বিছানায় শুয়ে গল্প করছে। কত কথা জমে আছে তাদের। প্রিয়ার হাজারটা প্রশ্ন। পূর্ণা প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত স্বরে বলল, এবার থাম প্রিয়া, এত কথা বলে। আপা, মাহি ভাইয়াকে তুমি কিভাবে বদলে দিলে? সে চাকরি করছে, এটাই তো ভাবতে পারছি না কিভাবে সম্ভব। আমরা মানুষের উপরটাই দেখি, মনটা দেখে বিচার করি না। সব সময় চোখের দেখা সত্যি হয় না, তাই আমাদের উচিত মনের চোখ দিয়ে দেখা। এই দেখা কখনো ভুল হতে পারে না। ভাইকে ভালোবাসো আপা? ভালোবাসা কি আমি জানি না, তবে তাকে আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি। যার উপস্থিতি আমাকে শান্তি দেয়, তাকে জড়িয়ে ধরলে আমার দুঃখের অবসান ঘটে। আচ্ছা আপা, হাসান ভাই কি ভালো ছেলে? অবাক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে বলল পূর্ণা। কথায় কথায় এত হাসান হাসান কেন? এমনি আপা, আমাদের জন্য সে অনেক কষ্ট করেছে, তার কাছে ঋণী আমরা। ঠিক আছে বোন আমার, পরে ঋণ শোধ করে দিও। এখন পাকা পাকা কথা না বলে ঘুমাও। ভাইয়া যখন আসবে ডেকে দিবে, এখন আমরা একসাথেই ঘুমাই। বলে পূর্ণাকে জড়িয়ে ধরে ঘুমায় প্রিয়া। ঘণ্টাখানিক পর মাহি আসে। পূর্ণা ও মাহি ঘুমিয়ে পড়ায় তাদের আর ডাকেনি। চলে যায় হাসানের ঘরে ঘুমোতে। হাসান এখনও জেগে আছে। দরজার সামনে দাঁড়িয়ে মাহি বলল, আমি কি তোমার সাথে ঘুমোতে পারি? হ্যাঁ ভাই, এসো। তুমি এখনো জেগে আছো কেন? এক অদ্ভুত মায়া মানুষের ঘুম কেড়ে নেয়। তুমি কি প্রেমে পড়েছো ভাই? হাসান লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, হয়তো। মেয়েটা কে ভাই? থাকুক না কিছু অজানা, আমার হৃদয়ে থাকুক গোপনে সেই সুন্দরী প্রেয়সীর পরিচয়। মাহি হেসে বলল, প্রেম মানুষকে বদলে দেয়, নতুন করে বাঁচতে শেখায়। সবার জীবনে প্রেম আসে না ভাই। কেন হাসান, প্রেয়সী কি তোমাকে ভালোবাসে না? কালো খাটো ছেলেকে কি কোনো সুন্দরী মেয়ে ভালোবাসবে? কেন ভালোবাসবে না? ভালোবাসা আসে মন থেকে, রূপ দেখে নয়। আমি পূর্ণাময়ীর চোখ দুটো যখন প্রথম দেখি, আমার হৃদয়ের স্পন্দন থমকে গিয়েছিল। যেদিন কণ্ঠস্বর শুনলাম, হৃদয়ের স্পন্দন ভূমিকম্পের রূপ নিল, দমকা হওয়ার মতো সব কিছু উল্টা পাল্টা করে দিল। সত্যি তোমাদের ভালোবাসার গল্পটা অদ্ভুত। হাসানের দিকে তাকিয়ে মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ে। সময় সকাল। আয়নার সামনে দাঁড়িয়ে কালো রঙের শাড়ি, হালকা গহনা, চোখে কাজল দিচ্ছে পূর্ণা। মাহি পেছন থেকে বলল, তোমাকে অপূর্ব লাগছে প্রিয়তমা পূর্ণাময়ী। পূর্ণা হেসে বলল, আপনাকেও সুন্দর লাগছে। আমি খুব আনন্দিত, কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। প্রিয়া আমার কাছে দুদিন থেকে চলে গেছে আয়েশা খালার কাছে। শিমুল ভাই, তাদের খুব মনে পড়ে। একটু পর তো তাদের দেখতে পাবে। মাহি টেবিল থেকে চুড়ি নিয়ে পূর্ণার হাতে পরিয়ে দিয়ে বলে, নারীর হাত চুড়ি ছাড়া অসম্পূর্ণ। দেরি হয়ে যাচ্ছে, চলো বের হই। আচ্ছা। আশ্রমের মেয়ে ফাতেমার বিয়ে। মেয়েটার রূপে গুণে লক্ষ্মী। 3 মাস বয়সে রাস্তার মধ্যে তাকে পেয়েছিল। তারপর থেকে আশ্রমে বড় হয়েছে, পড়ালেখা করেছে। ভালো এক পাত্রের সাথে বিয়ে হচ্ছে। এই আশ্রমে থাকা প্রতিটি মানুষের জীবনেই অন্ধকার দূর করে আলোকিত করেছে একজন বাঘিনী আয়েশে। বিয়ের পর্ব শুরু হয়েছে। লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে কনেকে। কাজী কনেকে কবুল বলতে বলছে। অনেকক্ষণ ফাতেমা মাথা নিচু করে চুপ করে আছে। মাহি ফিস ফিস করে পূর্ণার কানে কানে বলে, মেয়েরা কবুল বলতে এত লজ্জা পায় কেন? লজ্জা পায় না, সময় নেয়। 3 বার কবুল, এই 3টা শব্দে মেয়েদের জীবন বদলে যায়। নিজের আপনজনদের ছেড়ে এক পুরুষের অধীনে চলে যেতে হয়, তাকে আপন করে নিতে হয়, এটাই মেয়েদের জীবন। তুমি তো সময় নাওনি পূর্ণাময়ী, আমাকে খুন করার জন্য তাড়াতাড়ি বলে দিয়েছিলে। আপনি কি আমাকে রাগান্বিত করতে চাইছেন? এখন রাগ করো না, সবাই আছে, সবার সামনে আদর করে রাগ ভাঙাতে পারবো না। হয়েছে, থামুন, কেউ শুনতে পাবে। কোনো সুযোগ হাতছাড়া করেন না। বিয়ের পর্ব শেষ। কনে বিদায়ের পালা। ফাতেমা কান্না করছে, তাকে দেখে পূর্ণার মনে পড়ে যায় বিদায়ের কথা। বাবাকে ছেড়ে যেতে হয়েছে, আর আজ বাবা নেই। ভাবতে ভাবতেই চোখের এক কোণে অশ্রু গড়িয়ে পড়ল। প্রিয়াকে খেয়াল করলো, পূর্ণার চোখে অশ্রু। বোনকে জড়িয়ে ধরো। আপা, কান্না করো না, আমি কষ্ট পাই। প্রিয়া, তোকে এইভাবে বিদায় দিতে হবে?
আপা এসব বললো না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তাই নাকি? তুই কি বিয়ে করবি না? করব না। কথা বলতে বলতে পূর্ণার চোখ যায় আজমিরের দিকে। নেতিবাচক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। এইরকমভাবে অনেকবার তাকিয়েছে। পূর্ণা বিষয়টা লক্ষ্য করেছে। এইবার আর তাকে ছাড় দেওয়া যাবে না। আজমির কিছু বলতেই হবে। পূর্ণাকে দেখে আজমির দোতলার বারান্দায় চলে যায়। পূর্ণা তার পেছনে যায়। আজমির হাসি দিয়ে পড়ে, পূর্ণা, তুমি আমার পিছন পিছন কেন এসেছো? সাবধান করতে। আমার বোন থেকে দূরে থাকবে। ওর দিকে তাকাতেও যেন আপনাকে না দেখি। তোমার সুন্দরী বোনের দিকে তাকালে কি করবে? চোখ তুলে ফেলবো। আজমির ক্ষুব্ধ স্বরে বলল, এত সাহস হয়নি তোমার। যখন করব দেখতে পারবেন। বেশি বাড়াবাড়ি করবেন না, তা না হলে কারাগারে থাকতে হবে। তুমি আমাকে কারাগারে রাখবে, মজা পেলাম। ভুলে যাবেন না, এখনো পুলিশ জবার খুনিকে খুঁজছে। পূর্ণা বলে দ্রুত পায়ে চলে যায়। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলে, অনেক জোর বেড়েছে তোমার। মাহিও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না পূর্ণা। বিয়ের সব কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল। হাসান আর শিরিন বিকেলে বাসায় চলে গেছে। রাত প্রায় 10টা নাগাদ। জ্যোৎস্না রাত, মৃদু বাতাস বইছে। চারিদিকে নিস্তব্ধ। আশ্রম থেকে চৌধুরী বেলা বেশি দূরে নয়। পুরা মাহি হাতে হাত ধরে হাঁটছে। মাহি মলিন স্বরে বলে, আজকে রাতটা খুব সুন্দর পূর্ণময়ী। জ্যোৎস্না রাত আর প্রিয়তমার হাতে হাত, এই সময়টা যেন কখনো না ফুরায় পূর্ণময়ী। আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। আমরা একসাথে বুড়ো হব, একই সাথে বাঁচবো। পুরা হেসে বলল, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। মাহি একগাল হেসে স্বাভাবিক স্বরে বলল, আয়েশে খালা তোমাকে অনেক ভালোবাসি পূর্ণময়ী। হ্যাঁ শুনেছি, আমার মাকেও অনেক ভালোবাসতো। আয়েশে খালা আর তোমার মা কি আপন বোন ছিল? না, সৎ বোন। তোমার আর প্রিয়ার মতো তাহলে? না, তাদের বাবা ভিন্ন ছিল। আয়েশা খালা নানির আগের স্বামীর মেয়ে ছিল। সৎ বোন ছিল, তবে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, ঠিক আমার আর প্রিয়ার মতো। কথা বলতে বলতে হঠাৎ রাস্তার পাশ থেকে 2-3 জন বখাটে ছেলে বলছে, আরে আকাশের চাঁদ মাটিতে হাঁটছে, এত সুন্দরী পরি কোথায় পেলে মাহি? মাহি রাগান্বিত হয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। পূর্ণা আটকায়, বলল, থামেন, যেতে হবে না, বাদ দেন। আচ্ছা চলো। চৌধুরী বিলা সদর দরজার সামনে চলে আসছে। মাহি পূর্ণাকে বলে, তুমি ভেতরে যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটু কাজ আছে। ওদেরকে মারতে যাচ্ছেন না তো? না না, যাবো না, ভয় পেও না। ঠিক আছে, তাহলে আপনার সাথে মোহন দাদা যাবে। মোহন দাদা, এদিকে আসুন। মদন মোহন ফেরজাদ এর সহকারী চৌধুরী বিলা সবকিছু তার দায়িত্বে থাকে। মোহন এসে বলল, কি হয়েছে ভাবি? আপনি তার সাথে যান, দেখবেন কোনো ঝামেলায় যেন না জড়ায়। ঠিক আছে। হয়েছে পূর্ণময়ী, এবার তুমি ভেতরে যাও। যাচ্ছি তো। তুমি ভেতরে না যাওয়া পর্যন্ত আমি এইখানে থাকবো, আর আমি না আসা পর্যন্ত শিরিনের সাথে থাকবে। ঠিক আছে। পূর্ণা ভেতরে চলে যায়। মাহি কতক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর ক্ষুব্ধ স্বরে বলল, আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানো এবার তোদের বুঝাবো। মাহি ক্ষুব্ধ হয়ে একজন ছেলে এর কে থাপ্পড় মেরে ফেলে দিল। অন্যজন মাহির উপর আক্রমণ করে তাকে লাথি মেরে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে বলল, আর কখনো আমার পূর্ণাময়ীর দিকে চোখ তুলে তাকাবি না। যদি ওর দিকে তাকাতে দেখি তোদেরকে মাটিতে পুঁতে ফেলবো। তুই বলেছিস না সুন্দরী পরী, ওই পরী তোদের বোন হয়। বল কি হয় তোদের? বোন হয়, এখন থেকে আমাদের বোন। হ্যাঁ, ভালো করে মনে রাখবি। মোহন মাহিকে ছাড়ানোর জন্য টানছে। মাহি, ছেড়ে দে, মরে যাবে তো। শিক্ষা হচ্ছে, চল আমরা যাই। তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ছে। তারা ভয়ে ভয়ে মাহির দিকে তাকাচ্ছে। মোহন মাহিকে নিয়ে যায়। কিছু দূর গিয়ে বলল, কি শুরু করেছো মাহি? ফেরজাদ স্যার যদি জানতে পারে, ভয়ঙ্কর ব্যাপার হবে। কেউ কিছু জানবে না ভাই, চলো বাসায় যাই। আগে শান্ত হও, এই অবস্থায় ভাবির সামনে যাবে? ঠিক আছে। মাহি ক্লান্ত হয়ে সদর দরজার সামনে বসে পড়ে। সন্ধ্যা নেমে এসেছে। অন্যদিনের তুলনায় আজকের সন্ধ্যা অন্যরকম মনে হচ্ছে। মনের ভিতরে এক অজানা ভয় হচ্ছে পূর্ণার। মাহি প্রথম তাকে ছেড়ে 2 দিনের জন্য কাজের উদ্দেশ্যে দূরে যাচ্ছে। মাহি তৈরি হয়ে গেছে, আবার রওনা দেওয়ার পালা। বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেয় পূর্ণা। মাহি বলল,
প্রথমবার তোমাকে ছেড়ে যাচ্ছি। আমার দেহটা ওইখানে থাকলেও মনটা তোমার কাছে থাকবে পূর্ণাময়ী। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। মোহন, সব কিছু দেখে রাখবি। হাসান, পূর্ণাময়ীকে প্রথমে আল্লাহ, তারপর তোর কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। ঠিক আছে ভাই, চিন্তা করো না। শিরিন, সব সময় ভাবির সাথে থাকবি। ঠিক আছে ভাই। আসছি আমি। পূর্ণা মাহির সাথে বের হবার জন্য পা বাড়ায়। মাহি নিষেধ করে বলল, বাহিরে এসো না পূর্ণাময়ী, অনেক অন্ধকার, ভেতরে চলে যাও। এইখানে একটু দাঁড়াই, আপনি গেলে তো আমি ভেতরে চলে যাব। আচ্ছা, আসি। মাহির প্রতিটা পায়ের কদমের দিকে তাকিয়ে আছে পূর্ণা। মাহি এক পা বাড়াচ্ছে আর পূর্ণার ভেতরে শূন্যতা কাজ করছে। গভীর রাত, চারিদিকে অন্ধকার। হঠাৎ এক শব্দে ঘুম ভাঙে পূর্ণা। পাশে তাকিয়ে দেখে শিরিন গভীর ঘুমে। ফেরজাদ, আসমা আত্মীয় বাড়ি আছে। হাসান নিজের ঘরে, মোহন বাহিরের ঘরে ঘুমাচ্ছে। আজমির আজ বাসায় নেই। হঠাৎ সিঁড়ি দিয়ে কেউ উপরে ওঠায় পায়ের শব্দ শোনা যাচ্ছে। পূর্ণা আস্তে আস্তে উঠে মনে মনে ভাবতে থাকে হাসান হয়তো তার কিছু লাগবে। পূর্ণা মোম জ্বালিয়ে দরজা খুলে বাইরে যায়। হঠাৎ এক দমকা হওয়া মোমবাতি নিভে যায়। চমকে ওঠে পূর্ণা। পেছন থেকে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। হাতে থাকা মোম নিচে পড়ে যায়। টেনে নিয়ে যায় পূর্ণাকে। অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানো। দুর্গের ভেতর এক অন্ধকার ঘরে নিয়ে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দেয়। পূর্ণা চিৎকার করে দরজা ধাক্কায় আর বলে, দরজা খোলেন, আমাকে যেতে দিন। আমাকে কেন আটকে রাখলেন? যেতে দিন আমাকে। অন্ধকার চারিদিকে তলিয়ে আছে, তার মধ্যে একটা ম্যাচের কাঠি জ্বলে উঠল। দুটো ভয়ঙ্কর চোখ পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা তাকে চিনতে পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আজমির। আজমির তীক্ষ্ণ দৃষ্টি পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পলক করো। ক্ষুব্ধ স্বরে বলল, আমার হাত থেকে কে তোকে রক্ষা করবে পূর্ণা? বলতে বলতে পূর্ণার দিকে এগিয়ে পূর্ণার গালে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। পূর্ণার চুলের মুঠি ধরে দেয়ালের সাথে ধাক্কা মারে অনেকবার আর বলতে থাকে, আমাকে হুমকি দিয়েছিলি, জবাকে মেরেছি তাই কারাগারে যাব। জবা তো মরে গেছে, আবার তুইও মরবি। পূর্ণার মাথা ফেটে রক্ত ঝরছে। তারপর মাটিতে ফেলে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় পা দিয়ে চেপে ধরে রাখে। পূর্ণা 2 হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে আর কাঁপা কাঁপা স্বরে বলছে, মাহি, মাহি। কোথায় তোর মাহি? মাহি এসে তোর লাশ পাবে। পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আজমির পা সরিয়ে নেয়। কাশতে কাশতে মিনমিন স্বরে পূর্ণা বলে, আমাকে মেরো না আজমির, আমি গর্ভবতী, আমার সন্তানকে মেরো না। বলতে বলতে পূর্ণা চোখ বন্ধ করে ফেলে। আজমির হাত দিয়ে নিঃশ্বাস দেখে ভয় ভয় বলে, শেষ তুই পূর্ণা, তোর গল্প এখানেই শেষ, তোর নিষ্পাপ সন্তানের সাথে। সকালে চৌধুরী বিলার উঠানে সাদা কাফনে মোড়ানো লাশ রাখা। মোহন আর হাসান দুর্গ থেকে দেহটা বের করে আনে। শিরিন আর হাসান লাশটার পাশে বসে কাঁদছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে চলে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে, নিজেকে গোছাতে হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে গোছাতে হয়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। কালো শাড়ি, খোপায় লাল গোলাপ, বাতাসে জানলার পর্দা উঠছে। চেয়ারে বসে খাতায় লিখছে এক নারী। আমি পূর্ণা, বাবা মা নাম রেখেছিলেন পূর্ণতা। নামের মতোই যেন আমার জীবন পরিপূর্ণ থাকে, কিন্তু জীবনে অপূর্ণ থাকায় পূর্ণতা থেকে পূর্ণা হয়ে গেছি। কারো কাছে ছিলাম পূর্ণবতী, আবার প্রিয় মানুষটার কাছে পূর্ণাময়ী। 6 মাস বয়সে মাকে হারিয়েছি। মায়ের গন্ধ কেমন আমার জানা নেই, মায়ের ভালোবাসা কেমন জানি না। তবে বাবা সব সময় চেষ্টা করছে মায়ের মতোই আদর যত্ন ভালোবাসা দিয়ে মায়ের অভাব ভুলিয়ে দিতে। অজপাড়া গাঁয়ের মেয়ে, যেইখানে হাতে গোনা 2-4টা মেয়ে মেট্রিক পর্যন্ত গিয়েছে, সেইখান থেকে মা মরা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া শুধু স্বপ্নই থেকে যাবে। সৎ মায়ের অত্যাচার, ভাই বোনদের নিয়ে এগিয়ে যাচ্ছিল অশান্ত জীবন। হঠাৎ দেখা মিলল এক শান্ত শিষ্ট পুরুষের সাথে, যে ভালো লাগা অনুভূতি জাগালেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। যাকে বিশ্বাস করে রাজকন্যা সেজে সারা জীবনের জন্য তার হাত ধরার অপেক্ষায় ছিলাম। জীবনে পূর্ণতা পাওয়ার স্বপ্নই থেকে গেল, আমার রাজকুমার আসেনি। ভাগ্যের কাছে আরও একবার হেরে গেলাম। সৎ মায়ের অত্যাচার আর প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতা
হৃদয় খণ্ড দ্বিখণ্ড হয়ে গেল। জীবন থেকে অন্যের প্রতি ভালোবাসা আর বিশ্বাস শব্দটা হারিয়ে গেল। তবে ভেঙে পড়িনি। বাবা নতুন করে বাঁচার আশা জাগালেন। নিজের জন্য বাঁচতে হবে। জীবন মানে যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে পারলে জীবনে সুখী হতে পারবে। শুরু হলো নতুন লড়াই, নতুন জায়গা, মানুষজন, পরিবেশে আগমন ঘটল এক অপ্রিয় অতিথির, যার উপস্থিতি ভয় সৃষ্টি করত। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী ছিলাম। কখনো এই কষ্ট থেকে মুক্তি পাবে না। অপরাধীকে বিয়ে করতে হলো বাধ্য হয়ে। শত্রুর সাথে একই ছাদের নিচে নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম আর ভেবেছি আমার ভাগ্যে সুখ নেই, এভাবেই বাঁচতে হবে। কিন্তু অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিল। প্রতিটা মুহূর্তে পাশে ছিল, ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখেছে সব সময়। সেই অপ্রিয় মানুষটা এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। ভরসা, বিশ্বাস, ভালোবাসা, প্রশান্তি। সেই মানুষটি হলো আমার সহযোদ্ধা, বিশ্বস্ত বন্ধু, আমার স্বামী মাহিবিন চৌধুরী। দীর্ঘ 6 বছর যার সাথে পার করেছি। আজ আমার স্বপ্ন পূরণের দিন। এক নতুন পরিচয়, আমি একজন আইনজীবী। তবে আমার বড় পরিচয় হচ্ছে আমি 2 সন্তানের মা। আমার বড় ছেলে আলী, বয়স 8 বছর। আলীকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু মাতৃত্বের স্বাদ পেয়েছি। ও আমাকে প্রথম মা বলে ডেকেছে। আমার ছোট ছেলে মিহির, বয়স 2 বছর। আমার আরেক সন্তান ছিল যাকে আমি হারিয়েছি। তাকে ছুঁতে পারিনি, কিন্তু অনুভব করেছি। আদর দিতে পারিনি, ভালোবাসতে পেরেছি। পৃথিবীর আলো দেখনি তুমি। তোমার কপালে আদরের চুম্বন আঁকার আগেই শত্রুরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় ছিল তোমার তাজা প্রাণ। কলমটা হাত থেকে পড়ে যায়। পূর্ণা চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহি পেছন থেকে একগাল হেসে বলে, পূর্ণাময়ী। পূর্ণা হাত দিয়ে চোখের জল মুছে হাসি মুখে ফিরে তাকায়, কিন্তু মাহিরের চোখে ফাঁকি দিতে পারে না। মাহি বলে, তুমি কাঁদছো পূর্ণাময়ী? না তো। আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না। সন্তানের কথা মনে পড়ছে, তাই না? শোনো পূর্ণাময়ী, সে জান্নাতে আছে। তার সাথে একদিন আমাদের দেখা হবে। পূর্ণা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কান্না আটকে রাখতে পারল না, কেঁদে দেয় সে। মাহি জড়িয়ে ধরে বলল, আমাদের যেতে হবে। আজকে তোমার জীবনে একটা বিশেষ দিন। আইনজীবী পেশায় আজ প্রথম মামলা হাতে নিব। পূর্ণা করুণ স্বরে বলল, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। প্রথমেই বিচ্ছেদের মামলা। 2 জন ভালোবাসার মানুষকে আলাদা করতে হবে। যদি বিচ্ছেদ ঘটবে তাহলে ভালোবাসার কেন জন্ম হয়? আলাদা যখন হবে তাহলে কেন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়? হয়েছে, এইসব ভেবে তুমি কষ্ট পেও না পূর্ণাময়ী। চলো আমরা চেম্বারে যাই। ঠিক আছে। বসার ঘরে আসছে মাহি, পূর্ণা, ফেরজাদ, সাথে তাদের 2 ছেলে আলী আর মিহির। ফেরজাদকে সালাম করে পূর্ণা ফেরজাদ বলল, তোমার জন্য আমি সব সময় দোয়া করি পূর্ণা, আরো দূর এগিয়ে যাও। ধন্যবাদ বাবা। পূর্ণা মিহিরকে কোলে নিয়ে কপালে চুমু দেয়। আলীকে বলে, ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি বাবা। আপনি চিন্তা করবেন না আম্মা, ভাইকে আমি দেখে রাখবো। আলী খুবই স্পষ্টবাদী এবং সাহসী। দরজার সামনে যেতেই চোখে পড়ে আসমার ঘরের দিকে। আসমা দরজার পাশেই দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। সেই ভয়ঙ্কর রাতে তার বড় ছেলে আজমিরকে হারিয়েছে। সেই দিনের পর থেকে পূর্ণা তার চোখের বিষ হয়ে উঠেছে। ছেলের খুনের জন্য পূর্ণাকে দায়ী করে সে। পূর্ণা তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এই বাড়িতে আসমা তার শাশুড়ি নয়, বরং বন্ধুর মতোই ছিল। 5 বছর কেটে গেল। আসমা একটা কথাও পূর্ণার সাথে বলেনি। উত্তাল নদীর ঢেউ, তীব্র বাতাস বইছে। বর্ষার মৌসুম, বৃষ্টির আভাস। নদীর পাড়ে হাতে বকুল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক তার প্রেমিকার অপেক্ষায়। বারবার পথের দিকে তাকিয়ে আছে, কখন আসবে সে। পরনে পাঞ্জাবি, পাঞ্জাবিটা বেশ চোখে পড়ছে। পথ দিয়ে হেঁটে আসছে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে। ছেলেটা এই মেয়েটারই অপেক্ষা করছে। দুধে আলতা গায়ের রং, মায়াবতী, লম্বা ঘন কালো কেশ। ছেলেটার পাশে দাঁড়ায়। মেয়েটার চুলের খোপায় বকুল ফুলের মালাটি পরিয়ে দেয়। লজ্জায় মাথা নত করে আছে মেয়েটা। অপেক্ষায় থাকা সেই ছেলেটার নাম হাসান।
আর মায়াবতী প্রিয়া। হাসান প্রিয়াকে ভালোবাসে, কিন্তু বলতে পারেনি। তার মনে দ্বিধা ছিল, সুন্দরী মায়াবতী এই মেয়েটা কি কালো খাটো ছেলেটাকে ভালোবাসবে? নদীর পাড়ে বসে আছে হাসান প্রিয়া। হাসান মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। হাসান চোখে প্রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। ভিন্নতার চোখের দৃষ্টি, কি মায়া সেই চোখে। প্রিয়া লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না তার দিকে। কয়েক পলক তাকিয়ে মাথা নত করে নেয়। হাসান বলে, তোমার কি অস্থির লাগছে প্রিয়া? তা না, আপনার সাথে এখানে দেখা করেছি, আপা জানলে কষ্ট পাবে। ভাবি আমাকে পছন্দ করে না, তাই না প্রিয়া? আপা তো এই কথা বলেনি কখনো, সে আপনাকে অনেক সম্মান করে। আগে করতো, সেই রাতের পর থেকে আমার জন্য শুধু তার মনে ঘৃণা রয়েছে। আমি তাকে রক্ষা করতে পারিনি। সেই রাতে আপনার ভাইকে হারিয়েছেন। তার জন্য এখনো আমার কষ্ট হয়। কষ্টগুলো আর মনে করতে হবে না, অতীত ভুলে যাওয়াই ভালো। ঠিক প্রিয়া, তবে আমি ভবিষ্যতে নিয়ে চিন্তিত। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, হারাতে চাই না তোমাকে। এটা সম্ভব নয়। প্রিয়া ব্যস্ততা দেখিয়ে উঠে দাঁড়িয়ে যায়। হাসান অশ্রু চোখে বলে, যেও না আমাকে রেখে, থেকে যাও না আমার কাছে, আমার সহধর্মী হয়ে, আমার সন্তানের মা হয়ে। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো প্রিয়া। হাসান হতাশ হয়ে বসে পড়ে। মিনমিন স্বরে বলতে থাকে, যদি বিচ্ছেদই হবে, দূরে থাকতে হবে, তাহলে ভালোবাসার জন্ম কেন হয়? পূর্ণা নিজের চেম্বারে চেয়ারে বসে আছে। গভীর মনোযোগ দিয়ে কিছু কাগজপত্র দেখছে সে। মাথা নিচু করেই দেখছে, তাই তার মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সামির পূর্ণার সহকারী, সে আইনের শিক্ষার্থী। দুজন পুরুষ ও একজন মহিলাকে নিয়ে চেম্বারে প্রবেশ করে। সামির তাদের সামনে চেয়ারে বসতে দেয়। আপা, বিচ্ছেদের যে মামলাটা তারা এসেছে। পূর্ণা কাগজের পৃষ্ঠা উল্টাতে প্রশ্ন করে, আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চাইছেন কেন? তার সাথে আর থাকতে চাই না। কেন? সে আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা অসুস্থ ছিলেন, তখন কৌশলে আমাদের সমস্ত জমি সবকিছু তার নামে লিখে নিয়েছে। উল্টো এখন সে আমাদের নামে মামলা করেছে। এখন আমরা বাড়ি ছাড়া। পাশে থাকা মহিলা বলেন, আমাদের সাহায্য করুন। আপনার স্ত্রীর নাম কি? সুধা। আপনার নাম? সাইদ তালুকদার। নামটা শুনেই চমকে ওঠে পূর্ণা। হাতে থাকা কাগজের ফাইলটা পড়ে যায়। মাথা উঁচু করে তাকায়। এক সময়ের যে তাকে ছেড়ে গিয়েছিল, আজ সে পূর্ণার কাছে সাহায্য চাইছে। জীবন বড়ই অদ্ভুত, কখন পরিবর্তন হয়ে যায় সেটা শুধু আল্লাহই জানে। তাই তো কাউকে অবজ্ঞা করতে নেই। সাইদ ও তার মা তাকিয়ে আছে পূর্ণার দিকে। এর মাঝে মাহি ছেলেদের নিয়ে হাজির। আলী আর মিহির আম্মা বলে দৌড়ে এসে পূর্ণা তাদের জড়িয়ে ধরে। মিহির সবে আম্মা বলতে শিখেছে। তার কথাগুলো অদ্ভুত, কিন্তু স্পষ্ট বোঝা যায় না। আম্মা বলে না, আন্না বলে, সঠিক বোঝা যায় না। মায়ের চোখে পড়ে সাইদের দিকে, তাকে দেখে একটু অবাক হয়। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মাহি ছেলেদের হাত ধরে বলে, চলো আমার ছেলেরা, আম্মা কাজ করুক, আমরা একটু বাইরে অপেক্ষা করি। বলতে বলতেই বাহিরে চলে যায়। সাইদ প্রশ্ন করে, তোমার সন্তান তারা? হ্যাঁ, আমার 2 ছেলে, আলী আর মিহির। এখন আপনাদের বিচ্ছেদ হতে সময় লাগবে, কম হলেও 6 মাস অপেক্ষা করতে হবে। সাইদ বিরক্তিকর দৃষ্টিতে বলে, পূর্ণা এতদিন অপেক্ষা করতে পারবো না, জলদি কিছু একটা করো, ওর হাত থেকে মুক্তি পেতে চাই। আমি নিয়মের বাইরে কিছু করতে পারবো না, ক্ষমা করবেন। পূর্ণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে এখন যেতে হবে। আপনাদের আর কিছু বলার না থাকলে আসুন, ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। পূর্ণা বাহিরে চলে যায়। হাসিয়া পূর্ণার পেছন পেছন ডাকতে থাকে। পূর্ণা দাঁড়িয়ে বলে, বলুন আন্টি। আমাকে ক্ষমা করে দিও মা, তোমাকে গ্রামের আর গরিব ঘরের মেয়ে বলে কটাক্ষ করেছি। আমি কিছু মনে রাখি নাই, অতীত মনে রাখতে নেই, শুধু একটা কথাই বলার আছে আপনাকে। কি? গ্রামের দরিদ্র মেয়েরা নিজের স্বামী ও তার পরিবারের সাথে কখনো প্রতারণা করে না, নিজের জীবনের সবটুকু দিয়ে পরিবারকে আগলে রাখে। আমি আসছি, নিজের যত্ন নেবেন। আসিয়া পূর্ণা যাওয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো এখন তার অনুশোচনা হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে।
আসমা আজমিরের ঘরে একা একা বসে কাঁদছে। সেই রাতের পর থেকে আসমা মানসিকভাবে ভেঙে পড়েছে। কারোর সাথে বেশি কথা বলে না। পূর্ণাকে সে এখন আর সহ্যই করতে পারে না। আজমিরের মৃত্যুর জন্য তাকে দায়ী করে। সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সে নিষ্পাপ শিশুদের মতোই থাকে। পূর্ণা তার কান্না শুনে তার কাছে যায়। আজমিরের পোশাক জড়িয়ে কাঁদছেন তিনি। পূর্ণা তার পাশে গিয়ে বসে, তার হাতে হাত রেখে বলে, আম্মা, কত বছর হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না। আমি জন্মের কিছুদিন পর মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কেমন আমি জানি না। যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি আমি আপনাকে ভয় পেয়েছিলাম। শুনেছি শাশুড়িরা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আপনি ভয়ঙ্কর ছিলেন না। আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন, বন্ধুর মতো আমার পাশে ছিলেন, সহযোগী ছিলেন। আমি আপনার মাঝেই নিজের মাকে খুঁজে পেয়েছি। আম্মা, সেই ভয়ঙ্কর রাতে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আমিও আমার সন্তানকে হারিয়েছি। সে নিষ্পাপ ছিল, পৃথিবীর আলো দেখেনি। মায়ের গর্ভে তার মৃত্যু হয়েছে। আমি এখনো আমার সন্তানকে স্বপ্নে দেখি, তার কান্নার শব্দ শুনি। আমাদের কষ্টটা একই আম্মা, আমরা দুইজনেই সন্তান হারানো মা। আসমা কাঁদতে কাঁদতে বলে, পূর্ণা, তোমাকে আমি সেদিন থেকে কখনো আলাদা করিনি, নিজের মেয়ের মতো দেখেছি। আমি জানি আম্মা, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তোমার উপর কোনো রাগ নেই পূর্ণা, তোমার আর আমার কষ্ট ভিন্ন, তুমি বুঝবে না। আমাকে একা থাকতে দাও পূর্ণা, চলে যাও। পূর্ণা আর তা কথা না বাড়িয়ে চলে গেল। তবে একটু স্বস্তি পেয়েছে, আসমা তার সাথে কথা বলেছে। সকালে এসেছে পূর্ণা, সাথে তার সহযোগী সামির। মাইকে না জানিয়ে সে তার মা, বাবা ও ভাইদের হত্যার তদন্ত শুরু করবে। এত বছর হয়ে গেল পুলিশ কিছুই করতে পারেনি, তাই পূর্ণা আবারও সব তদন্ত শুরু করবে। আদালতে হাজির সাইদ। পূর্ণা তাকে দেখে বিরক্তি বোধ করছে। পূর্ণা বিরক্তির শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরেই বলল, আপনি এইখানে কি করছেন? তোমার সাথে কথা আছে পূর্ণা। আপনার মামলা বিষয়টা নিয়ে আমি তো বলেছি। সেটা না পূর্ণা, তোমার সাথে কথা বললে আমি একটু স্বস্তি পাই। আমার এখন সময় নেই, ব্যস্ত আছি। বাবা মায়ের হত্যা তদন্ত আবার শুরু করতে চাইছি। সাহিদ বিস্মিত হয়ে বলল, কার মৃত্যুর তদন্ত? মা, বাবা আর ভাইদের হত্যার তদন্ত। তুমি কি বলছো পূর্ণা? আমি সেই দিন শুনলাম চাচা ভালো আছে। কার কাছে শুনেছেন? তোমার মা আশার কাছে। পূর্ণা চমকে ওঠে। আপনার সাথে তার কোথায় দেখা হয়েছে? এই তো সপ্তাহখানেক আগে গ্রামে গিয়েছিলাম, তোমাদের বাসার সামনে তার সাথে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম চাচা কেমন আছে, বলল ভালো আছে। পূর্ণা, সে অদ্ভুত আচরণ করছিল, মনে হলো নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। এখন আর পারবে না, আমি নিজের হাতে তাকে হত্যা করব। পূর্ণার চোখে আগুনের মতো জ্বলে উঠছে। দেখেই মনে হচ্ছে এই আগুনে সবকিছু পুড়িয়ে দিবে। সামির তার এমন দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়, দ্রুত মাহিরের কাছে ছুটে যায়। ক্রুদ্ধ প্রতিশোধ ভয়ঙ্কর রূপে পূর্ণা দ্রুত গতিতে চলে এসেছে তার বাড়ি। বাড়ির সদর দরজা দিয়ে এমনভাবে প্রবেশ করেছে, দেখেই মনে হচ্ছে আগুন পাখি। চারদিক ভালো করে পলক করে নিল, সবকিছুই ঠিকঠাক ছিল। যেমনই পূর্ণা রেখে গেছে এই বাড়িতে যে কেউ আছে সেটা আশা কাউকে বুঝতে দেয়নি। পূর্ণা দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে, দরজা খুলুন, আমি জানি আপনি এইখানেই আছেন। বেরিয়ে আসুন, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আপনি বেরিয়ে আসবেন না আমি দরজা ভাঙবো। অনেক চিৎকারের পর কোনো সারা শব্দ নেই। পূর্ণা হঠাৎই মনে পড়ল পেছনের একটা জানলা আলগা আছে, ওটা দিয়ে ভেতরে যাওয়া যাবে। পূর্ণার সাথে সাথে পেছনে চলে যায় এবং জানলা দিয়ে ঘরে প্রবেশ করে। অন্ধকার ঘর, পূর্ণার দম বন্ধ হয়ে যাচ্ছে। অন্ধকারে ঠিকমতো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না। পূর্ণা সব দরজা জানলা খুলে দেয়। সদর ঘরে আসা ছিল না। পূর্ণা আর প্রিয়ার ঘরে মাঝের দরজাটা বন্ধ ছিল। ধাক্কা মারতেই খুলে যায়। আশা মাটিতে পড়েছিল, বুকে ছুরি বিদ্ধ, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পূর্ণা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছুরিটা তার বুক থেকে তুলে হাতে নেয়। সেই মুহূর্তে মাহি আর প্রিয়া চলে এলো। প্রিয়া সময় নিয়ে মিনমিন স্বরে বলল, আপা, তুমি মাকে মেরে ফেললে? হাসান দৌড়ে এসে বলল, মাহি, পুলিশ এসেছে। মাহি পূর্ণার হাত থেকে ছুরিটা নিয়ে আশার বুকে পাগলের মতো কোপাতে থাকে। সবাই তার কর্মকাণ্ড দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে মিনমিন করে বলল,
কি করছেন আপনি? থামুন। সরে যাও পূর্ণাময়ী, তুমি কিছু করোনি, ঠিক আছে? আমি সত্যিই কিছু করিনি। তাহলে সরে যাও। মাহিরের চোখ মুখে রক্তের ফোঁটা, হাতে ছুরি, পুরো শরীরে রক্ত। পুলিশ আশাকে হত্যার দায়ে মাহিকে গ্রেপ্তার করে। আশার খোঁজ পাওয়ায় তাকে হত্যার, পূর্ণার সেই বাড়িতে যাওয়া, পুলিশের সময় মতো উপস্থিত হওয়া, সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল। কার পরিকল্পনা? দুনিয়াতে সুখ চিরস্থায়ী নয়, জীবনে দুঃখ কষ্ট থাকবে। বেশি দিন পূর্ণার কপালে সুখ স্থায়ী হয় না, কোনো না কোনো বিপদে এসে হাজির হয়। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যাবেলায় চারিদিকে অমাবস্যার রাতের মতো অন্ধকার। পূর্ণা মাগরিবের নামাজ আদায় করে ছেলেদের নিয়ে বসে জানলার দিকে তাকিয়ে আছে। প্রতিদিন যেভাবে মাহিরের পথ চেয়ে তাকিয়ে থাকে, কখন সে আসবে। আজকে বাসায় ফিরবে কিনা অনিশ্চিত। ফেরজাদ নামকরা উকিল নিয়ে গেছে মাহিকে ছাড়িয়ে আনতে। মোহনকে আদেশ দিয়ে গেছে পূর্ণাকে কোনোভাবে এই বাসা থেকে বের হতে দিবে না, চোখে চোখে রাখছে। মাহিকে ছাড়া পূর্ণার সময় থমকে গেছে। এক মুহূর্ত বাসায় থাকতে পারছে না সে। আলী বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে, কৌতূহল হচ্ছে তার বাবা কি বাসায় আসবে জানা। জিজ্ঞেস করলো, আম্মা বাবা কি আসবে না? আসবে বাবা, আজকে দেরি হবে। আমি জানি আম্মা বাবা কোথায় আছে, তুমি বাবার কাছে যাও। তোমার দাদা নজরে রেখেছে, বের হতে দিচ্ছে না বাবা। আম্মা বাড়ির পেছনে বাগানে একটা সুড়ঙ্গ আছে, ওইখান থেকে দুর্গ দিয়ে বের হওয়া যায়। আলী, তুমি এইসব কি করে জানলে? আম্মা আমি দাদিকে দেখছি প্রায় ওইখানে যায়। আসো, আমাকে দেখাও, সাবধানে, কেউ যেন বুঝতে না পারে। আলী আর পূর্ণা খুব সাবধানে বাগানে যায়। শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে সুড়ঙ্গে প্রবেশ করার মুখ কাঠের দরজা দিয়ে ঢাকা। আলী দরজাটা খুলে প্যান্টের পকেট থেকে মোমবাতি আর ম্যাচ বের করে জ্বালিয়ে দেয় পূর্ণার হাতে, বলে, আম্মা ভেতরে খুব অন্ধকার, এইটা নিয়ে যাও। বাহ, আমার ছেলে খুবই বুদ্ধিমান। শোনো বাবা, ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, দেখে রাখবে। আর ঘরের দরজা আমি না আসা পর্যন্ত খুলবে না। ঠিক আছে আম্মা, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও, আমি সুড়ঙ্গের দরজাটা লাগিয়ে দিয়ে যাই। আচ্ছা, তবে ফিরে এসে তোমাকে উত্তর দিতে হবে এইসব কিভাবে জানো। পূর্ণা মোমবাতির আলোতে ভেতরে প্রবেশ করলো। সাজানো পরিপাটি দেখে মনে হচ্ছে প্রতিদিন এখানে মানুষ যাতায়াত করে। কিছু দূরে গিয়েই চোখ পড়লো এক বিশাল দরজা, আটকানো ঘরের দিকে। পূর্ণা সামনে যায়, দরজায় তালা লাগানো। উল্টো দিকে তাকাতেই বের হওয়ার পথ খুঁজে পায়, দ্রুত বাহিরে বের হয়ে যায়। পূর্ণা কারাগারে হাজির। পুলিশ অফিসার রুবেল তাকে দেখে বলে, পূর্ণা ম্যাডাম, আপনি এত রাতে এখানে কি করছেন? আমার স্বামীকে দেখতে এসেছি। আপনার স্বামী খুনের দায়ে কারাগারে আছে। আমার স্বামী খুন করেনি। তাহলে কে করেছে? আমি করেছি। আপনি যে কাউকে আঘাত করতে পারেন না সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিছুই জানেন না, আমি চাইলে আপনাকে মারতে পারি। ভয়ঙ্কর কথা বলবেন না। এমনি এই ঘটনার কারণে আইনি পেশা থেকে কিছুদিনের জন্য বরখাস্ত হয়েছেন। আপনার কথা শেষ হলে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান। এইটা সম্ভব না ম্যাডাম, আপনি বাসায় চলে যান। কাল আপনার স্বামীকে কোর্টে তোলা হবে, কাল দেখে নিয়েন। আমি আজকে এইখানে থাকবো আমার স্বামীর পাশে। খুব মজা পেলাম। কোন অপরাধে কারাগারে থাকবেন? পুলিশ অফিসারকে মারার অপরাধে? যারা পূর্ণাকে দেখে এগিয়ে এসে বলে, পূর্ণা, তুমি এখানে কি করছো? ম্যাডাম যারা, আপনার বোনকে বোঝান। পূর্ণা, আজকে দেখা করা সম্ভব না, তুমি কালকে দেখা করতে পারবে। পূর্ণা মিনমিন করে বলছে, আমি তাকে একা থাকতে দিতে পারি না। যারার কাছে গিয়ে পূর্ণা তার গালে একটা থাপ্পড় মেরে বসে। তার কাণ্ড দেখে অবাকই হয় সবাই। পূর্ণা বলল, আমি একজন পুলিশের গায়ে হাত তুলেছি, আমি অপরাধী, আমাকে কারাগারে বন্দি করুন। যদি আপনারা বন্দি না করেন তাহলে একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করব। অফিসার রুবেল, আসুন, আমার সাথে স্বেচ্ছায় কারাগারে যেতে চাইছেন? আমাকে আমার স্বামীর পাশে রাখবেন। ঠিক আছে, এইটা তো আপনার মামার বাড়ি, আপনি যেমন বলবেন। রুবেল কারাগারে নিয়ে যায় পূর্ণাকে। মাহি শব্দ শুনে তাকিয়ে থাকে দেখার জন্য কে আবার এই কারাগারে নিজেকে বন্দি করছে। পূর্ণাকে দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি। সে এখানে কি করছে?
পূর্ণাময়ী, তুমি এখানে কেন? আমি অপরাধী, তাই তারা আমাকে এইখানে নিয়ে এসেছে। আজকে রাতে তোমার সাথেই থাকবো। পূর্ণা ম্যাডাম, আমাদের মহিলা অফিসার যারা এর গায়ে হাত তোলার জন্য শাস্তি পাচ্ছে, তার শাস্তি কাল সকাল পর্যন্ত। মাহির পাশের কারাগারেই তাকে রাখা হয়, মাঝে লোহার বেড়া দিয়ে আটকানো। মাঝের লোহার বেড়া তাদের মধ্যে বাধা সৃষ্টি করছে। তার ফাঁকা দিয়ে পূর্ণার হাতে চুমু করে বলে, তোমাকে অনেক ভালোবাসি পূর্ণাময়ী। পূর্ণা অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল, কেন করলে নিজেকে? কেন অপরাধী বানালে? তুমিও তো নিজেকে অপরাধী বানালে, কারাগারে নিক্ষেপ করলে। আমি তোমাকে একা থাকতে দিতে পারি না। সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করব। আপনি কেন একলা দুঃখের ভাগিদার হবেন? আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি কোরবান হয়ে যেতে পারি। আমার সন্তানেরা কোথায়? তুমি তাদের কোথায় রেখে এসেছো? তাদের নিয়ে চিন্তা করবেন না। আমাদের ছেলে আলী খুব বুদ্ধিমতী। তার কাছে মিহিরকে আমানত রেখে এসেছি। শান্তি পেলাম, সন্তানরা ঠিক আছে জেনে। আচ্ছা পূর্ণাময়ী, আশা এখানে আছে, তোমাকে এই খবর কে দিল? সাইদ তাকে দেখেছে আমাদের বাসায়। সাইদের হঠাৎ আমাদের জীবনে আসা, এটাকে কাকতালীয় মনে হচ্ছে না পূর্ণাময়ী? সে এমনিতে নিজের পরিবার নিয়ে ঝামেলায় আছে, নিজেকে অন্যের ঝামেলায় কেন জড়াবে? আর তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। পূর্ণাময়ী আপনার আছে, আপনার থাকবে। আপনার জায়গা কেউ কখনো নিতে পারবে না। পূর্ণার কপালে আলতো করে চুমু দিয়ে মাহি বলল, আমি জানি এই যে স্বামীর সাথে নতুন বাসায় আছো, কেমন লাগছে? তোমার সাথে যেখানে থাকবো সেটাই আমার রাজপ্রাসাদ। মনে পড়ে বিয়ের আগে তুমি আমাকে হুমকি দিয়েছিলে আমাকে কারাগারে রাখবে। আমি বলেছিলাম যদি তুমি সেখানে থাকো আমি থাকতে রাজি। আজকে দেখো আমার জন্য তুমি চলে আসলে। পূর্ণা মৃদু হেসে বলল, হ্যাঁ, নতুন শ্বশুর বাসায় এক রাতের জন্য বেড়াতে এসেছি। দুজনেই অট্টহাসি হাসে। মিহির কান্না করছে। আলী তার খাবার নিয়ে নিজের হাতে ভাইকে খাওয়াচ্ছে আর বলছে, আমার লক্ষ্মী ভাই মায়ের আমানত। মা না আসা পর্যন্ত আমি তোমাকে দেখে রাখবো। তুমি আর কাঁদবে না, তোমার ভাই তোমার সাথেই আছে। তুমি দেখে নিও মা আমাদের বাবাকে ছাড়িয়ে আনবে, তারপর আমরা একসাথে 4 জন থাকবো, একদম সুখী পরিবারের মতো। এখন তুমি পেট ভরে খাও, একদম কান্না করবে না। তুমি কান্না করলে তোমার কান্নার শব্দ শুনে সবাই চলে আসবে আর বুঝে যাবে মা আমাদের সাথে নেই। মিনিট কয়েক পর হঠাৎই দরজায় টোকা শব্দ শুনে চমকে ওঠে আলী। বাইরে থেকে আসমা পূর্ণা পূর্ণা বলে ডাকছে। যত কিছুই হয়ে যাক না কেন, পূর্ণা বলেছে দরজা খুলতে না, তাই আলী দরজা খুলছে না। কিছুক্ষণ পর ফেরজাদ এসে দরজা ধাক্কাধাক্কি করছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরও কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। ভেতরে পূর্ণাকে না পেয়ে আলীর উপর খুবই রেগে যায় এবং আলীর গায়ে হাতও তুলে। মিহিরকে আসমা কোলে তুলে নেয়। আলীকে বারবার প্রশ্ন করে, তোমার মা কোথায় গেছে? আলী কোনো কথা বলে না, চুপ করে থাকে। রাগান্বিত হয়ে ফেরজাদ দেয়ালের সাথে ধাক্কা দেয় আলীর মাথা। আলীর মাথা ফেটে রক্ত বের হয়। সে অবস্থায় আলীকে ফেরজাদ বাহির থেকে তালা দিয়ে যায়। আসমার খারাপ লাগলেও কিছু করতে পারছে না। ফেরজাদের মুখের উপর কিছু বলার সাহস নেই। রাত কেটে ভোর হয়। লোহার কারাগারও তাদের আলাদা করতে পারেনি। দুজন দুজনের হাত ধরে ঘুমোচ্ছে। মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা অসম্ভব সুন্দর লাগছে। এই লোহার কারাগারে যেন সেই শান্তির ঘুম ঘুমোচ্ছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর পূর্ণা আস্তে আস্তে চোখ খুলে মাহিকে দেখে মুচকি হাসি দেয়। সুখের হাসি। মনে মনে ভাবছে, একটা মানুষ এত সমস্যা নিয়েও হাসি খুশি থাকে কিভাবে? মাহি প্রশ্ন করে, এই কারাগারেও তুমি এত শান্তিতে ঘুমাচ্ছ কি করে? তোমার সাথে যেইখানে থাকবো সেটাই আমার জান্নাত, আমার শান্তি। হয়তো জীবনে কোনো পুণ্য করেছিলাম, তাই তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছি। তুমি শুধু আমার পূর্ণাময়ী না, আমার পূর্ণবতী। পূর্ণা মৃদু হেসে, হয়েছে, বেশি বলছো। পূর্ণাময়ী, এখন তুমি আমার কথা শোনো। এখন তুমি বাসায় চলে যাবে। পারবো না, আমি তোমার সাথে থাকবো। সন্তানদের কথা দিয়েছি, তোমাকে নিয়েই বাড়ি ফিরবো। মাহি অট্টহাসি হাসে। পূর্ণা অবাক হয়ে তাকিয়ে বলে, কি হয়েছে, হাসছো কেন? খুশিতে। এইখানে খুশির কি হলো? এই প্রথম আমাকে এত আগলে রেখেছো। প্রিয়, তোমার এত ভালোবাসা পাচ্ছি। যদি এমনভাবে আগলে রাখো তাহলে আমি প্রতিদিন নিজেকে কারাগারে নিক্ষেপ করব।
পূর্ণা অভিমানী স্বরে বলে। হয়েছে, আমি তোমাকে আগে এইরকম ভাবে আগলে রাখি নাই। দেখেছিলে নাকি? কই মনে তো পড়ছে না। পূর্ণা অভিমানী স্বরে বলল। মজা নিচ্ছ আমার সাথে? আরে রাগ করছো কেন? কাছে আসো, হাত ধরতেই। হয়েছে। মাহি মৃদু হেসে বলে। আমার প্রিয়তমা। আশ্রমের পেছনের রাস্তায় হাসান দাঁড়িয়ে আছে, কালো ওড়না দিয়ে মুখ ঢাকা প্রিয়া। চারদিকে ভালোভাবে পলক করে দেখছে কেউ আসে কিনা। প্রিয়া ভয়ে ভয়ে বলল, কেন দেখা করতে চাইছেন? কেউ তো দেখবে। তোমাকে দেখতে ইচ্ছে করছে। এমন করে বলবেন না। আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি প্রিয়া। কি? তোমার বোনের বিয়ে, সে খারাপ সময় পার করছে। এই সময় তোমার পাশে থাকা প্রয়োজন, কিন্তু তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। সে আমার মাকে হত্যা করেছে, মায়ের খুনির পাশে কিভাবে থাকি? মাহি ভাই তাকে ভালোবাসে, তাই খুনের দায় নিজের কাঁধে নিলেন। কিন্তু আমি জানি মাকে আপা মেরেছে, তাকে তোমা পছন্দ করতো না, তাই প্রতিশোধ নিল। এসব কি বলছো প্রিয়া? তোমার আপা এরকম কিছু করতে পারে না। আপনি কি এসব বলতে এসেছেন? আমি যাচ্ছি। না দাঁড়াও, এই চিঠিটা নেও। প্রিয়া চিঠি নিয়ে বিদায় দিয়ে চলে আসা। হাসান তাকিয়ে থাকে তার পথের দিকে। আদালতে মাহি আর পূর্ণার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। গ্রামের কয়েকজন সাক্ষী দিয়েছে আশার বাসা থেকে একজন অপরিচিত মানুষকে বের হতে দেখেছে, সেই খুনি। তাই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু মামলা চলমান থাকবে। মাহি পূর্ণা বাসায় চলে আসে। মিহির কান্না করছে। ফেরজাদ বসার ঘরে বসে আছে, খুবই রাগান্বিত। আসমা কোনোভাবেই মিহিরের কান্না থামাতে পারছে না। পূর্ণা ছেলেকে কোলে নিয়ে আদর করতেই থেমে যায়। আসমাকে পূর্ণা প্রশ্ন করে, আলী কোথায়? আসমা কোনো কথা না বলে চোখের ইশারায় দেখায় উপরে আছে। ফেরজাদ উঠে রাগান্বিত স্বরে পূর্ণাকে বল, তোমার সাহস কি করে হলো আমার আদেশ অমান্য করার? কিভাবে তুমি লুকিয়ে বাড়ি থেকে বের হলে? পূর্ণা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহি উঁচু স্বরে বলে, মামা, আপনি আমার স্ত্রীর সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না। মাহি, এই বাড়িতে সবাই আমার আদেশে চলে। নারীদের এত প্রতিষ্ঠিত হতে নেই, কিন্তু তোমার স্ত্রী আমাদের জন্য বিপদ নিয়ে আসলো। তোমার স্ত্রীর জন্য এক ছেলেকে হারিয়েছি। তোমাকে নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে হারাতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে তোমার স্ত্রীকে সবকিছু ছেড়ে বাসায় থাকতে হবে, বাইরে যেতে পারবে না। পূর্ণা ফেরজাদের কথায় পাত্তা না দিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। গিয়ে দেখে দরজা বাইরে থেকে তালা লাগানো। তালা খুলে ভেতরে প্রবেশ করে, দেখে আলী মেঝেতে পড়ে আছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আলী আলী বলে চিৎকার করে উঠে পূর্ণা। আলী, বাবা আমার, তোমার কি হয়েছে? চিৎকার শুনে মাহি দ্রুত আসে। আলীকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যেতেই ফেরজাদ বাধা দেয়, বলে বাসায় চিকিৎসা করো, হাসপাতালে নেওয়ার দরকার নেই। পূর্ণা ক্ষুব্ধ হয়ে বলে, আপনি কেমন আছেন? এই কথা কিভাবে বলছেন? আপনি করেছেন? মাহি রাগান্বিত হয়ে বলল, এটা কেমন কথা মামা? আমার অনুপস্থিতিতে আমার সন্তানদের এই অবস্থা করেছেন। আমি না থাকলে আমার স্ত্রী ও সন্তানদের কি হাল করবেন? যদি এমন হয় তাহলে আমি বাড়ি থেকে চলে যাব মামা। পূর্ণা মাহিকে বলল, চলুন আগে ডাক্তারের কাছে নিয়ে যাই, পরে দেখব। ফেরজাদ রাগান্বিত হয়েই বলে, রাস্তার এক ছেলের জন্য মাহি বাড়ি ছাড়বে? আলী কি আমাদের বংশের সন্তানের জন্য এত কিসের টান? ফেরজাদ ঘর থেকে বের হয়ে বাগান মোহনের ঘরের দিকে চলে যায়। মোহন একটা চিঠি পড়ছে। তোমাদের বলেছিলাম পূর্ণাকে কারাগারে রাখতে। মাহি কি করে কারাগারে গেল? মাহিকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবাইকে জবাব দিতে হবে ওস্তাদ। ফেরজাদ দরজা খুলে মোহনের ঘরে ঢুকতেই মোহন চমকে ওঠে। হাতে চিঠি দেখে ফেরজাদ জিজ্ঞেস করলো, কিসের চিঠি? গ্রাম থেকে পাঠিয়েছে। শিরিনকে খবর দে, জলদি শিমুলকে নিয়ে বাড়িতে আসতে বল। সবার এসব পাগলামি আর ভালো লাগছে না। আচ্ছা বলছি স্যার। ভালোবাসা মানুষকে সুখী করতে পারে, আবার ভালোবাসাই পারে ধ্বংস করতে। এই 4টি অক্ষর জীবনকে উলট পালট করে দিতে পারে। শিমুল বারান্দার রেলিংয়ে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আশ্রমের পাশে কবরস্থানের দিকে। পূর্ণা চায়ের কাপ হাতে নিয়ে শিমুলের পাশে দাঁড়ায়, কাপে চুমুক দিয়ে শিমুলের দিকে তাকায়। এতটা গভীর চিন্তায় ডুবে আছে শিমুল, পূর্ণা পাশে দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারেনি।
পূর্ণা একবার ভাই বলে ডাকে, সাড়া না পেয়ে কাঁধে হাত রাখে। শিমুল চমকে ওঠে। কি হয়েছে শিমুল ভাই? কিছু না। কি ভাবছো তুমি? কবরস্থানের দিকে তাকিয়ে শিমুল বলল, আমাদের সবাইকে ওইখানে চলে যেতে হবে, তাই না? শিমুলের চোখে অশ্রু ছলছল করছে। এমনভাবে কখনো তাকে ভেঙে পড়তে দেখেনি পূর্ণা। সদর দরজায় চৌধুরী বাড়ির গাড়ি। ফেরজাদ গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে। শিমুল ভয়ে ভয়ে দৃষ্টিতে পূর্ণাকে জিজ্ঞেস করে, সে কেন আসছে? জানি না ভাই। আয়েশের ঘরে সবাই উপস্থিত হয়। ফেরজাদ জরুরি কিছু বলবে, তাই অনিচ্ছা সত্ত্বেও এসেছে পূর্ণা। পূর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মাহি কোথায়? বাইরে গিয়েছে। কখন ফিরবে? জানা নেই। বাচ্চাদের সাথে নিয়ে বাসায় ফিরবে, চলো। একজন মা তার সন্তানদের সুস্থ সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য সবকিছু করতে পারে। সন্তানদের শরীরে বিন্দু মাত্র আঘাত মায়েরা সহ্য করতে পারে না। যেই বাড়িতে আমার আলী রক্তাক্ত হয়েছে, যেইখানে সন্তানকে কি করে নিয়ে যাই? তোমরা কি কখনো ফিরবে না? আমি এই নিয়ে কিছু বলতে চাই না। এইটা আমার স্বামীর সিদ্ধান্ত। ওনাকে ছাড়া আমি কোনো কিছু আপনাকে বলতে পারবো না। তাহলে মাহিয়ের সাথে কথা বলো, বাড়ি ফিরে চলো পূর্ণা। পূর্ণা আর কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আয়েশে প্রশ্ন করলো, আপনি শুধু এই কথা বলতে এখানে এসেছেন? না, আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আয়েশা আপা, আমি আপনার কাছে আমার ছেলের জন্য পূর্ণাকে চেয়েছিলাম। আজকে আমি আমার মেয়ের জন্য শিমুলকে জামাই হিসেবে চাইছি। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? শিমুল আর শিরিনের সম্পর্ক মেনে নেয়নি, শিরিনকে কলিকাতা পাঠিয়ে দিয়েছিল। আয়েশা বলল, আপনি তাদের সম্পর্ক মেনে নিয়েছেন? মেয়ের সুখের জন্য মেনে নিতে হবে। মেয়েকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না। আপনি কি রাজি হবেন এসের আপা? আপনি রাজি থাকলে আমরা আবারও বিয়াইন হব। আমার কোনো আপত্তি নেই। তাহলে আগামী শুক্রবার বিয়ে অনুষ্ঠান তো হবেই।